শুভ সন্ধ্যা সবাইকে। বললি বেঙ্গলি থেকে স্বাগত। আমি সন্দীপ। আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমরা পড়েছি, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প অসাধারণ। এই আহ, গল্পের আহ, উম, প্রেক্ষিতটা নিয়ে বা গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো আমরা জানি অনেক উপন্যাস, ছোট গল্প গল্প ভালো আছে। আমরা এই গল্পের মধ্যে কি দেখলাম, কি পেলাম, কার কি মনে হচ্ছে, সেটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি জানতে চাইবো, যেটা কথাগুলি দি বলছিলেন যে উষসীদি, আপনি এটা সাজেস্ট করেছিলেন, আমরা পড়েছি। আপনার কেমন লেগেছে, বা আপনি হঠাৎ আপনার মনে হলো কেন যে এই বইটা একটা ভালো গল্প, আমাদের পড়া উচিত? আমরা তো অনেকদিন পরে একটা ছোট গল্পের মধ্যে এলাম, সেটা হচ্ছে হুম, ঠিক। হুম, একটা তো আসলে কয়েকটা গল্প শুনলাম। হুম, হুম, বিভূতিভূষণের লেখা খুবই ভালো লাগে। হুম, 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 অবশ্য আমি মানে এর বইগুলো পড়া বা দেখা খুবই আমার পক্ষে খুবই সবসময় খুব কষ্টকর হয়ে ওঠে আর কি। হুম, আমি হুম। বোধহয় পথের পাঁচালী শেষ করে উঠতে পারিনি। দেখা মানে শেষ আমার দেখা হয়নি। আচ্ছা, আচ্ছা। কিছুক্ষণ দেখার পরে এত কান্নাকাটি শুরু করি, দেখা হয় না। হুম, আর ওই হুম, ওই ভয়েতে অপরাজিত দেখা হয়নি আমার। হুম, মানে হুম, হুম, হুম। এত লাগে, কষ্ট লাগে। তো এটা ছোট গল্প, এটাও খুবই সেন্সিটিভ গল্পটা। এটাও শুনতে শুনতে পরের দিকে আমি প্রায় কান্নার মতো অবস্থা আর কি। হ্যাঁ, এটা তো দুঃখের, সত্যি করেই। সত্যি খুবই তবে বিভূতিভূষণ একজন খুব ভালো লেখক। হুম, হুম। আহ, মানে সবারই ভালো লাগে আর কি, সবারই। হুম, সেই হুম, জন্য হুম। এটাকে বললাম। দুটো আচ্ছা। আমি অপশন দিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, এইটা হ্যাঁ। আর একটা লিখতে। তো এটাকে চুজ করা হয়েছে আর কি। ভালো। তো ভা- ধন্যবাদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেটা একটা বৈশিষ্ট্য, ওনার এই প্রকৃতি, নেচার নিয়ে বিশ্লেষণ এত ডিটেলসে এত সুন্দর উনি করেন আর কি। হুম, অ্যাটলিস্ট আমার তাই মনে হয় আর কি, রাইট? যে যে কোনো বা লেখার তো একটা গল্প থাকে, সেটাকে আহ, করা হয়, মানে বলা হয়, ঠিক আছে, ফ্লোটা ওইভাবে আসে। কিন্তু ওনার আমি দেখেছি যে প্রেক্ষিতটা খুব ইম্পর্ট্যান্ট, রাইট? এখানে যেমন উনি, আমি যেটা দেখলাম যে একটা যুদ্ধের একটা সময়কে ধরেছেন, যে ওই সময়টা আমরা দেখতে পাচ্ছি। যে কিন্তু আমি তারপরে যেটা বুঝিনি, যেটা আমি জানতে চাইছি সবার কাছে, যে ওটা জাস্ট উল্লেখ হয়েছে, কিন্তু সেটা নিয়ে আর কোনো কিছু, কিন্তু উনি জাস্ট ওটাকে একটা আহ, প্রাসঙ্গিক একটা সময়কে ধরবেন বলে এনেছেন, নাকি তার কোনো আলাদা ইম্পর্টেন্স আছে? সেটা ঠিক বুঝিনি আমি। কারণ উনি কিন্তু ওই আলোচনাটাতে এটা বলেছেন না, যুদ্ধের একটা সময়, ঠিক আছে। তো এটা নিয়ে কারো কোনো কিছু মনে হয়েছে বা কোনো মতামত আছে? আমার যখন পড়েছি তখন সত্যি উষসীদি খুব খারাপ লেগেছে, স্যাড লেগেছে, ইটস স্যাড স্টোরি। কিন্তু আমার মনে হয় যে এটা কাইন্ড অফ হিস্টোরিক্যাল ফিকশন। এটা হয়তো উনি যে সময় আমি দেখছিলাম when he lived and died, উনি 1940 অ্যারাউন্ড 43-তে বোধহয় মারা যান, which is right around World War II and ending. তো এই ইয়েটার মধ্যে বেঙ্গল ফ্যামিন যেটা হয়েছিল ওই সময়, আই থিঙ্ক ইট ওয়াজ 1943, আর উনি মারা 1943। যান বোধহয়, ইয়া, হুম, হ্যাঁ, হ্যাঁ, 1943-তে বেঙ্গল ফ্যামিন, উনি মারা যান একটু পরে। কিন্তু এটা কিভাবে, যেই বাংলায় উনি থেকেছেন, কাজ করেছেন, and the people he wrote for, how I think he wanted to write about how it affected them. আর সত্যি কথা, and ওয়ার্ল্ড ওয়ার তো ইট ওয়াজ এ গ্লোবাল ফেনোমেনন। হুম, হ্যাঁ, হুম, একদিকে যখন চার্চিলের পলিসির জন্য যে বাংলায় যে রাইস বোট গুলো আসতো না বার্মা থেকে, বা হুম, ইট হুম, ডিড নট কাম, হুম, যার জন্য এরকম দশা হয়েছিল সাধারণ মানুষের। মেবি হি ওয়ান্টেড টু পেইন্ট দ্যাট পিকচার। হ্যাঁ, সেই সময় গ্রেট ডিপ্রেশন, সেই সময় না, তার একটু আগে ইউএসএ তে দ্য গ্রেট ডিপ্রেশন, তারপরে এই রকম, হুম, 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 এবং এই সব বড় বড় দেশে যা হয়েছে, আমরা তখন উই ওয়ার আন্ডার ব্রিটিশ রাজ, and how it affected these countries and our people, and তারপরে এইগুলো হওয়ার পরে তার পরবর্তীকালে কি হয়, আমার মনে হয় হি ওয়ান্টেড টু শো দ্যাট।
হ্যাঁ, হ্যাঁ, বইটা, ইট ইজ ভেরি স্যাড, ইটস আ স্টোরি অফ হুম সিম্পল গার্ল হু, যার হয়তো ভিতরে অনেক কিছু ছিল, কিন্তু সে স্বামীর জন্য করতে করতে হুম 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 গেভ হার লাইফ আপ। বাট এটা একটা ছোট্ট একটা ফ্যামিলি স্টোরি, বাট দিস ইজ হাউ মেনি ফ্যামিলিজ হুম 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 হুম। died, starved and died. আমি নাম্বার গুলো দেখছিলাম, it was 3 million people that died in the Bengal famine. I mean, just হুম, I হুম, was, yeah. 30 থেকে 40 বলছিল। হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, বলছে যে, I was just looking it up. লাখ, ও লাখ না? 30 থেকে 40 লাখ। হুম। তারপরে আবার কিছু কিছু মানে ন্যাচারাল ডিজাস্টারও হয়েছিল। 1770, হ্যাঁ, 3.8 million total deaths in Bengal alone. And of course, হ্যাঁ, তখন তো মানে ওয়ান বেঙ্গল, বাট হুম, হ্যাঁ, তার মানে সরি। সত্যি করেই, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ, হ্যাঁ তার মানে ওই যুদ্ধটা খুবই প্রাসঙ্গিক হ্যাঁ, লেখাটাতে। হুম, আহ, হ্যাঁ, আরম্ভ করলো মানে, যে যুদ্ধটা দিয়ে, হুম এই জন্য শেষ আমি, করলো সে, হ্যাঁ, শেষ হলো সেই মন্বন্তরে তে গিয়ে শেষ হলো, হুম যে হুম যখন কিভাবে মানুষের মারা যাচ্ছে আর এদের তখন কোনো কিছুই নেই, হুম হুম, তার ফলে আরো দুরবস্থা, একটা তো ছিলই, তারপরে এখানে গিয়ে একেবারে আর বাঁচার কোনো উপায় থাকলো না আর কি। হুম, সেই জন্য আমি প্রথমে ভেবেছিলাম জাস্ট পিওর ফিকশন, হুম বাট হুম হুম দেন আই থিঙ্ক ইট ইজ আ ওয়ার্ক অফ হিস্টোরিক্যাল ফিকশন। আর এটাও ভাবছিলাম যে ওনার সময়, হুম, বিভূতিভূষণের সময় তো এত গুগলও ছিল না, আর অল দিস সার্চ ইঞ্জিনস ওয়ার হ্যাঁ, দেয়ার, তো কি অ্যামাউন্ট অফ রিসার্চ হি হ্যাড টু ডু টু ঠিক, রাইট দিস স্টোরি ক্রেডিবলি, ইউ রাইট, নো হ্যাঁ দ্যাটস ঠিকই। ফ্যাসিনেটিং। আর কেউ কিছু, আহ, আর আচ্ছা, কেউ, মেয়ের নামটি কি কোথাও বলা হয়? মহিলার যে, আহ, মেন না, হ্যাঁ মেন ক্যারেক্টার যে তার নাম, জায়গায় নামটা উল্লেখ করা হয়নি ওখানে। আমি না, একটু কোথাও অবাক নাম নেই। হচ্ছিলাম। না, আমি একটু নাম অবাক, পাইনি। হ্যাঁ আমি একটু অবাক হচ্ছিলাম যে লেখকের এ থেকে দেখলেও যে ওই ভদ্রলোক ডাক্তার তো বারবার ওকে মিট করছে, তার সাথে লেখক যদি ধরে নি তিনি বন্ধু এবং তিনি লিখছেন আর কি, যে লিখছে গল্পটা, হুম হুম তিনিও একবারও ওকে নাম জিজ্ঞাসা করলেন না। মানে পুরো এবং ঘটনা চলে গেল বেনামি আর কি, নাম ছাড়াই। এবং আমার মনে হয় পিউ, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, আর দ্যাট ইজ অলসো আ প্লয় টু শো দ্যাট এটা কত সাধারণ, এদের নামও নামও লোক ইজ নট ইভেন ইম্পর্টেন্ট, রাইট? নট দ্যাট To know ইম্পর্টেন্ট। by the জাতিটা বলেছে, because race class হুম was হুম an হুম হুম, important thing, right? হুম, হারি, that's lower class, কিন্তু এই লোয়ার ক্লাস কোনো হচ্ছে রিয়াল সিগনিফিকেন্স নেই সোসাইটিতে আমাদের। হুম আই থিঙ্ক দ্যাট প্লেজ আ পার্ট। দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। হুম। ঠিক। আর প্লাস, হ্যাঁ, আর ডাক, মানে এখানে মানে ডাক্তারের কি দেখলো বা কি করলো সেটা খুব একটা, মানে গল্পের গল্পেতে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়তো নয়, তাই না? মানে মেন মেন ফোকাসটাই হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস, রাইট? ঠিকই। মানে কিভাবে, আর আমার যেটা মনে হচ্ছে, যেটা অবশ্য ছোট গল্পের ধর্ম, যে হঠাৎ করে যেন শেষ হয়ে গেল পড়তে পড়তে, তাই না? হুম, সেটা একটা মনে হয়েছে। তা আর তো কিন্তু মানে দেখিয়েছে ওই যে শেষে, তখনও কিন্তু বেঁচে আছে, মানে অত, মানে এই যে মৃত্যুটা দেখায়নি, মৃত্যু নিয়ে একটু হুম, কথা। তাই না, যে মানে ওটা একটা, মানে ওটাও কি কোনো ইয়ে যে, মানে ওই তাদের মানে কি বলে ওটাকে, স্ট্রাগল করতে করতে, মানে আহ, মানে তখনও হেরে যায়নি আর কি। ঠিক আছে, হুম। মানে আমার মনে হয়েছে। আর কারো কোনো এই লেখা পড়ে আর কিছু মনে আচ্ছা, হয়? বিভূতিভূষণ এর শহর নিয়ে কোনো গল্প আছে? মানে বেশিরভাগই গ্রাম প্রকৃতি এবং বাংলা, গ্রাম, না? হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ, হুম, কারণ এই সময়, একই মন্বন্তরের সময় শহরের এফেক্টটা কিরম, সেইটা কোনো বইতে পেলে ইন্টারেস্টিং হতো একটু, মানে ম্যাচ আর কি। এবং
আচ্ছা, হ্যাঁ, ওইটা অপসংখ্যার। ওইটা হয়েছিল, দাঁড়াও দাঁড়াও, ওই যে অশনি সংকেত। আজ কেন অপসংখ্যাটা তো শহরেই, তাই না? হ্যাঁ, অপু সংসার শহরে, ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। অপু সংসদ শহরের। না, আমি হুম, বলছি এই যে ম্যাচ করার জন্য শহরের ইয়েটা, সেইটা বিহুতে অশনি সংকেত। অশনি সংকেত কার লেখা? তারাশঙ্কর বোধহয়। অশনি এটা অশনি সংকেতে আম, ওই যে খেতে পাচ্ছে না, ফ্যান দাও, ওই ব্যাপারগুলো বোধহয় ছিল। পিউ মনে করতে পারো? কার দেখছি লেখা বলছি ছিল? কার মীরা। লেখা মনে পড়, কার লেখা আমার মনে হয় না এনার লেখা। না, বিভূতিভূষণ না, হ্যাঁ, মনে হচ্ছে সেই। তারাশঙ্কর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো ও, মানে এই আমি ওই উষসী যে আর একটা বলেছেন, ওটা আমি পড়া হয়নি বা শোনাও হয়নি। বিভূতিভূষণের লেখা, কোনটা? অশনি based on a সংকেত। novel by the same name by বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অশনি অশনি সংখ্যা। সংকেত। হ্যাঁ। তাই? ও আচ্ছা। তাহলে তাহলে প্যারালালি এই গল্পটা গ্রামে লেখা, আর ওইটা অশনি সংকেত কিন্তু শহর। মানে আমার সিনেমাটা মনে আছে, আমি গল্পটা পড়িনি। হুম, হ্যাঁ, ওইখানে ওই সেম থিং। হাহাকার চলছে। হুম। তার মানে হয়তো, এই হয়তো মন্বন্তরটা একটা, হ্যাঁ, মন্বন্তরটা একটা ব্যাকগ্রাউন্ডে ওনার এক্সপিরিয়েন্সটা উনি কিন্তু বেশ রাইট। দুভাবেই ভালোভাবে প্রকাশ শেয়ার করেছে। করেছেন। হ্যাঁ, রাইট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ, মানে প্রায় প্রত্যেকটা লেখাই কিন্তু এই এই কাইন্ড অফ এরকম পটভূমিকাতেই, হুম তাই হুম না? একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, সেটা হলো যে ওই রকম একটা দারিদ্র্যের মধ্যে ঘটনা নিয়ে লেখা, তার মধ্যেও হুম মানে মহিলা একসময় দেখতে ভালো ছিল, মুখশ্রীটা ভালো, রোগা হয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে, অসুস্থ, খেতে পায় না চেহারা, কিন্তু তাও তার একটা স্ত্রী আছে চেহারায়, হুম। যেটার জন্য ওর, যখন ওর ওয়াইফ, ধরে নিচ্ছে ওর ওয়াইফই ওই আপত্তি ধাই করে। ছিল বাড়িতে, হ্যাঁ, ধাই না কিছু, আচ্ছা সেটা আচ্ছা। ওর নিজের ওয়াইফের জন্য না ছেলের ছেলের বউয়ের জন্য, সেটা ঠিক ক্লিয়ার হয়নি না, যদিও। নিজের ওয়াইফ, নিজের ওয়াইফ। নিজের ওয়াইফ, লেখকটাকে নিজের বলে ওয়াইফ। সে হ্যাঁ। কথা, যাই হোক। কিন্তু সেইখানে আর কি, যেহেতু ওকে দেখতে একটু সুস্থি, সেই জন্য ওকে নেওয়া হলো না, মানে ওর ওয়াইফের হুম। অ্যাঙ্গেল বলছি, মানে ওই ছোট ছোট জিনিসগুলো খুব ইন্টারেস্টিং আর কি, তাই না? মানে খুব ডিটেইলিং আর কি লেখা, যে কেন ডিসকোয়ালিফাইড হয়ে গেল, কারণ ও অন্য ওই অন্য যে ধাইবা তার থেকে সুন্দর চেহারা। এটা খুব মজার লেগেছে আমার, অত দুঃখের মধ্যে আর কি। আচ্ছা, এটা আমি জাস্ট একটা রিভিউ, এটা মুভি রিভিউ, হুম কিন্তু হুম আমার মনে হচ্ছে এটা একটা প্যারালাল ড্র করছি আমি। এটা am I even on mute? না, ওকে। হুম হুম আহ এটা হচ্ছে ডিস্ট্যান্ট থান্ডার, যেটা অশনি সংকেত। ওটা মানে ওটা তো সত্যজিৎ রায়ের মুভি। হুম বলছে এই যে রাইটার্স অ্যান্ড মুভি মেকার্স, এই যে কয়েকটা লোকের ওপর, সরি, হুম কয়েকটা লোকের ওপর যে ফোকাস করে, অদিতি এসছেন তো ওনাকে হুম 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 এডমিট করলাম। বলে কয়েকটা লোকের ওপর ফোকাস করে, বলে the concentrating on just a few victims of the famine causes such a massive loss of the famine, obviously, to become হুম real and immediate. তো হয়তো অত বড় একটা বেঙ্গল ফ্যামিন, ওভার, এখানে বড় বলছে ওভার 5 মিলিয়ন লাইফস লস্ট। তো এত বড় একটা ক্যাটাস্ট্রফি, যেটা, সেটাকে জাস্ট ওই একটা মেয়ের, একটা নামহীন মেয়েকে দিয়ে, বা ইউ হুম নো, হুম in Opu trilogy with, or whatever other books he wrote, যে একটা একটা অশনি সংকেত, যে এই ছোট ছোট একটা নামহীন বা খুব সাধারণ লোকেদের দিয়ে বলে, সেটা বলছে যে ইট মেক্স ইট রিয়েল, তাই না? ইটস ঠিক। ইন্টারেস্টিং টু নো। অদিতি, তোমাকে ফোকাস করছি। অসাধারণ নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাতে আহ, যে প্রসঙ্গগুলো চলে এসছে সেটা যেটা তুমি জয়েন করার আগে আমরা ডিসকাস করছিলাম। হ্যাঁ, আমার আসলে পড়ানো ছিল একটু, মাথা থেকে ওকে সঙ্গে কথা হ্যাঁ বলতে বলতে। হ্যাঁ, মানে এখানে যাও, যেমন ধরো যুদ্ধের প্রেক্ষিত এসছে, এবং ওই মন্বন্তর এইসব যে যে সমস্যাগুলো, তারপরে আমরা যে আলোচনা করলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি গ্রাম বাংলা নিয়ে লিখেছেন না শহর কেন্দ্রিক লেখাও লিখেছেন, তো সেইটা নিয়েও কথা হচ্ছিল। তা সেটাও কথাগুলি দিয়ে সঙ্গীতা ওরা বললো যে না, শহর নিয়েও লেখা আছে।
সেই আলোচনাগুলো হচ্ছিল। তোমার অসাধারণ লেখাটা কেমন লেগেছে, কিভাবে তুমি এটা নিয়ে আলোচনা করতে চাও? আমার কথা বলো, আমি একটুখানি উম, মানে এটা আমি সেই তখনই শুনেছি আর তখনই ভেবে তখন কিছু পয়েন্টস ভেবেছিলাম। আচ্ছা, একটুখানি তোমরা শিওর। কিপ অন গোয়িং, আমাকে একটু সময় দাও, আমি একবার চোখ বুলিয়ে নিই গল্পটা। আমার আমার ঠিক, কতগুলো পয়েন্টস ছিল ভুলে গেছি এখন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কেউ কিছু আম, এই প্রসঙ্গে আর কিছু বলার আছে? উৎপল দা বলুন কিছু, শুনি। কেমন লেগেছে, উৎপলের কেমন লেগেছে? আমি আজকে এত টায়ার্ড, কথাও জোরে। উৎপলের মিউট করা ছিল, হ্যাঁ বলো উৎপল। আহ প্রচন্ড ভালো লেগেছে, এরম কিছু বলবো না দাদা। বেশ, মানে কি বলবো, আরো আরো অন্যান্য অনেক গল্প আছে হয়তো এরকম। আম, আমি হুম হয়তো সেভাবে এখন এই মুহূর্তে বলতে পারবো না নামগুলো, হুম কিন্তু হুম আমার কিরকম পড়ে মনে হয়েছে এরকম আরো অনেক গল্প আছে, আম, যেটা অনেকটা এরকম, এবং ওই সময়কার হুম আম, সমস্যা নিয়ে, কিংবা ভারতবর্ষের প্রেক্ষিতেই বলছি, হুম হুম হুম। সমস্যা নিয়ে এরকম আরো অনেক গল্প অনেক রাইটারই হয়তো লিখেছেন। আমিও হয়তো পড়েছি, কিন্তু নামগুলো মনে করতে পারছি না এই মুহূর্তে। সেটা হতেই পারে। আর এই গল্পটা সম্বন্ধে আমার কিরকম যেন একটু বাড়াবাড়ি হতে পারে এই চিন্তা ভাবনাটা। না বলো, হ্যাঁ আমরা তো মেয়েটিকে, আড্ডা মারছি, হ্যাঁ বলো। হ্যাঁ, যে আহ, যে যিনি গল্পটা বলছেন তিনি কিন্তু ডাক্তারবাবু নন। না তিনি না, বোধহয়, একটা তোর না। বন্ধু। হুম হুম না, ওনার কি একটা দোকান ছিল, ওষুধের দোকান, এরকম টাইপের কিছু না করেছিলেন। না, ডাক্তার বাবু না না, যে ওখানে তো মানে ডাক্তার ডাক্তার হুম ডাক্তারখানায় এসে বসেন না বসে। সেই লোকে বেঞ্চে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই আর বসে। কি। না, হুম হুম। গল্পটা বাকি সময়ের জন্য গল্পটা কন্টিনিউ বলছে কে? ওই সেরকম। বন্ধু বন্ধু গল্পটা বন্ধু বলছে বন্ধু যে ডিসিশন নিল। দেখছে আচ্ছা আচ্ছা একজন আচ্ছা। মানে লেখক, হুম ওই ওই আর কি ডাক্তারবাবুর ঠেকের একটা হুম লোক আর কি আসে আচ্ছা আচ্ছা। সে। রেগুলার যান ওখানে, যাই হ্যাঁ। হোক, ওনার ওই কাজটা ছাড়াও যে কাজটা জানে, সেই কাজটা ছাড়াও আর কোনোভাবে কি আহ সাহায্য করা যেত না? মানে জাস্ট টাকা দেওয়া নয়, আমি বলতে চাইছি, ওকে অন্যভাবে অন্য কোনো কাজ দেওয়া কি যেত না, নাকি তখন সেটা সত্যিই খুব কষ্টকর ওই সামাজিক পরিপ্রেক্ষিতে? এটা খুব এইটা ভালো আমারও পয়েন্ট। মনে হয়েছে, আমি হ্যাঁ একটু বলো। বলি। হ্যাঁ এইটা আমারও মনে হয়েছে যে শুনে তো মনে হচ্ছে এই সচ্ছল পরিবার যে লিখছেন, যিনি লিখছেন, যার এতে আমরা পড়ছি, দেখো, বা হ্যাঁ। যে ডাক্তার তারাও সচ্ছল, তাহলে কেন মেয়েটাকে একটু অন্যভাবে সাহায্য করছে না? কিন্তু এইটা আমরা একটা মেয়ের ঘটনাটা চোখের সামনে দেখতে পাচ্ছি, এইরকম কোটি কোটি লোক ওই একই কতজনকে আর কতজন সাহায্য করবে, এবং ফ্যামিলির মধ্যে তো সবারই সবারই খারাপ অবস্থা আর কি, মানে যে সচ্ছল তারও নর্মাল সচ্ছলতার থেকে কম সচ্ছল সেই সময় সে। তো সেইটা আর ব- কি, মানে এক মানে হেল্প করার যেটা আমাদের সবারই এটা মনে হবে, ইস ওরাই তো একটু হেল্প করতে পারে, এত গরিব মেয়েটা কিছুই পাচ্ছে না, মানে বর- কতজনকে ব- করবে। হ্যাঁ, বরঞ্চ ওখানে রাদার এভাবে দেখানো হয়েছে, ডাক্তারবাবু বলছেন যে ও তো আমার ফিজই দিতে পারবে না। হ্যাঁ, তাই না? সেইটাই। তাই হুম না? একটাই এই যে এই ভদ্রমহিলা, এই মহিলা আর কি, সে হুম তো ধাই ছিল না। ও হুম তো হুম বললো যে আমার তো কাজটা চলে গেল যখন এখানে হসপিটাল হলো। হ্যাঁ, ওনার যে ট্রেনিংটা ছিল, এই মহিলা দায়ী ছিলেন হুম 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 সাহায্য করতে, একটু বলে যে উনি তো করতেন ওটা। এটা চলে যাওয়ার পরে যখন হসপিটাল এসে গেল, তখন তো হসপিটালে যেতে শুরু করলো মেয়েরা, হুম তখন হুম তো ওনার এই কাজটা চলে গেল, এই আর করতেই পারতো না। হুম তখন ওই যে ধান ভাঙার কাজ, যেটা সে করার কোনো মানে সেটার জন্য তিনি উপযুক্ত নন, হুম এত হুম। তার হাত এত মানে জোর নেই গায়ে, যে মানে দুই সের না কত বললো আমি বোধহয় ইয়ে করতে পারি, তাতে কত পয়সা হয়? তো সেই রকম আর ওই রকম জায়গাতে কি কাজ দেবে, ওই রকম ছোট জায়গাতে কি কাজ আর পাওয়া যেতে পারে এরকম ইয়েতে সে- আর কি। হ্যাঁ, আরেকটা সেটা। আহ হ্যাঁ বলো। আরেকটা মনে হয়েছে যে সোশ্যাল স্ট্রাকচার যেটা আমাদের তখন ছিল, দ্যাট এক্সিস্টেড, যে এই যে ভদ্রমহিলার রেসটা নাম মেনশন করেনি, কিন্তু ক্যাস্টটা, এই যে হুম হারি হুম সম্প্রদায়, হ্যাঁ, হুম হুম বারবার মেনশন করেছে এদেরকে একটা সম্ভ্রান্ত পরিবারে ঢোকানো বা কাজ করানো, দ্যাট মে হ্যাভ বিন তখনকার দিনে, এদের ঢোকাবো, এরা আমার বাড়ি আসবে কাজ করবে বা এদের সাথে, হুম হুম দ্যাট হুম। কুড হ্যাভ বিন অ্যানাদার ব্যারিয়ার, could have been. ঠিক। আর আর একটা যেটা হয়, যেটা আমি বললাম যে মানে মানে সাহায্য করবে সেটা একরকম, আর
এটা তো ঘটনা যে আহ, ডাক্তারি যখন উনি করছেন, উনি তো ডেফিনেটলি এক্সপেক্ট করবেন কিছু ইনকাম করবে সেখান থেকে, ঠিক আছে, সেটা খুব একটা নর্মাল প্রসেস বা নর্মাল। সেখানে ওনার ভাবনাটা কিন্তু খুব অযৌক্তিক নয়, তাই না? মানে আমরা এটা ভাবতেই পারি উনি সাহায্য তো করছেনই না, উনি আবার বলছেন যে, কিন্তু সেটা তো হতেই পারে। মানে আজকের দিনেও সেটা ট্রু, হয়তো আমরা আহ, আমাদের অনেকেই অনেকভাবে সাহায্য করছে অনেককে, সেটা একটা একটা দিক। আবার একটা সাইডে যেখানে যেটা আহ, টাকা দিতে হবে বা সেটা তো দিতে হবে, তাই না? এই গল্পটাতে পড়ে প্রথম কথা আমার যেটা মনে হয়েছে, যে এই গল্পটা মানে বিভূতিভূষণের খুব দুর্বল গল্প। গল্পটা আমি খুব ধৃষ্টতা মাপ করে নিচ্ছি, কিন্তু একজন পাঠক হিসেবে বলতেই পারি আর কি। হুম, 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 যদি নামটা চাপা থাকে গল্পটাতে, আমার যেটা মনে হয়েছে, হ্যাঁ, দুর্ভিক্ষের পর এর থেকে হাজার কোটি ভালো ভালো গল্প আছে, এটা আমি উৎপল বাবুর সঙ্গে একদম একদম একমত। এবং গল্পের একটা প্রতিপাদ্য বিষয় যে অ্যাঙ্গেলটা উনি ধরেছেন, যে ওই যে যে মেয়েগুলো আগে ধাই ছিল তাদের যে কাজটা চলে যাচ্ছে, তো সেইটা একটা বড় অ্যাঙ্গেল, কিন্তু সেইটা ধরার ওপরেও আমার যেটা মনে হয়েছে গল্পটাতে, সেই মনে আছে নিশ্চয়ই, মৃণাল লিখছে যে কুষ্ঠরোগগ্রস্ত স্বামীকে পিঠে করে নিয়ে গেলে স্ত্রীরা, নিয়ে গেলে সেই স্ত্রীর জয় জয়কার হয়, পতিতা গৃহে নিয়ে গেলে সেই স্ত্রীর জয় জয়কার হয়। আমি ইয়েতে, এক্সাক্ট হুম, হুম, লাইনটা ভুলে গেছি, কিন্তু স্ত্রীর পত্রে এই লাইনটা আছে। তো ওখানে কিন্তু লেখক উল্লেখ করেছেন যে ওর স্বামীর কিন্তু যে কোনো রোগ নয়, ওর স্বামীর সিফিলিস হয়েছিল, তবে লোকটা একেবারেই সুবিধের ছিল না। কিন্তু সেই লোকটার জন্য ওই যে মেয়েটা করে যাচ্ছে, আমার কোথায় যেন গল্পটাতে একটু সভিনিজমের আঁচ পেয়েছি, হয়তো হতে পারে আমার আমার একটু ধৃষ্টতা হয়তো, কিন্তু সেই জায়গাটা লেখক একদম ছোঁয়নি। যে ওই শুধু, কিন্তু তাহলে শালি বা সিফিলিসটা লিখলেন কেন, এটাও আমার একটা প্রশ্ন আর কি। যে ওই লোকটার কিন্তু সেইটাও ওকে কাজ না দেবার একটা কারণ হতে পারে, কারণ লোকটা তো সিফিলিস হয়েছে। সিফিলিস কিন্তু তো এমনি রোগ নয়, সিফিলিস কি কারণে হয় আমরা সবাই অ্যাডাল্ট সবাই জানি আর কি। হুম, 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 হুম। তো তা সত্ত্বেও বউটা ওকে একদম সেই, তোমরা কি বউটাকে ও তো প্রতারিত করেছে, তা সত্ত্বেও বউটা একেবারে জান প্রাণ লড়িয়ে দিচ্ছে স্বামীর জন্যে। আমার কোথাও যেন ওটা একটু অতিরিক্ত মনে হয়েছে। উম হতে পারে আই মে বি রং, লেখক কি মনোভাব নিয়ে লিখেছেন তো আমি জানি না। তো উনি সিফিলিসই বা বললেন কেন, নাকি ভারতীয় নারীদের এরকম আত্মত্যাগ সেটাকেই দেখাতে চেয়েছেন সেই জন্যই দেখালেন কেন, এটা আমি বলতে পারবো না। না কিন্তু, এটা কি সিফিলিসে হয়েছে আমি তো বুঝিনি এটা লেখা শুনে। আছে তো গল্পে। না তাই কিন্তু আমি অদিতি, কিন্তু লেখক তো লিখেছেন ধরো ওই সময়ের ওই চিত্রটাকে তুলে ধরার জন্য, ঠিক আছে। তো তো এখানে ধরো উনি তো আহ, সিফিলিস নাও বলতে পারতেন, তাই না? আমি ওইটা বলেছেন কেন, ওটা আমার কাছে খুব একটা বড় প্রশ্ন। আমি কিন্তু শুনি আমি আর কিন্তু শুনি আরেকবার আরেকবার সিফিলিস আমি পড়ে আমার মনে হচ্ছে লাইনটা ছিল, ডাক্তার বলছে, দাঁড়াও, আমি রোগের ডাক্তার নামটা বলেছিল কোথাও অনেক মনে করতে রকম। পারছি না, শুনেছি বলে মনে পড়ছে না। না হ্যাঁ, এই যে তুমি যদি দেখে নাও, যদি ওর লেখা, আমার বক্তব্য হচ্ছে সেটা যদি হয়ও সেখানে তোমার ওই পয়েন্টটা ঠিক আমি বুঝতে পারলাম না। মানে ধরো লেখক তো একটা চিত্র তুলে ধরবেই, তুমি যেটা বলছো সেটা হয়তো পারপাসলি বলেছে, কারণ ওটাই হয়তো ওই সময়টা ছিল যে সেই মহিলা তা সত্ত্বেও করে যাচ্ছে, হ্যাঁ। করে যাচ্ছে, মানে ওই ওই জন্য আমি সমাজটাকে অনেকদিন যদি আগে তুলে পড়েছি, ধরে। ও তখন ওটা মনে হয়েছিল, আমি বলছি কোন আচ্ছা। জায়গাটা। হুম, হুম, হুম। অ্যান্ড এটা শভিনিজম তো প্রশ্ন। ছিলই, আমাদের তো পুরুষতান্ত্রিক সমাজ রাইট। বরাবরই ছিল। এখন ইকুয়ালিটি এখনো আছে। ইয়ে এখনো পুরো মাত্রায় না থাকলেও প্রচুর আছে, এবং এখনো সব আমরা ওই কান্ট্রিগুলো থেকে উদ্বুদ্ধ হয়ে একটু ইকুয়ালিজমের দিকে যাচ্ছি, শভিনিজম তো বরাবর তাহলেও কিন্তু এই ভদ্রলোক এই গল্পটা তো লোকটি তখন শুনেছিলাম, সেই জন্য হয়তো মেবি রং। না। দাঁড়াও আমি এই ও রোগটার কথা আমার স্মৃতিতে নেই। দাঁড়াও। না, হ্যাঁ, আমার আমার কিন্তু কোথাও সিফিলিস রোগ, শুনেছি বলে মনে হ্যাঁ, পড়ছে না। রোগ রোগটা কোথাও বলা নেই কি রোগ। বলা নেই, গনোরিয়া, বলেছে অনেক গনোরিয়া, রকম তোমার রোগ গনোরিয়া আছে। হয়েছে কতদিন, হ্যাঁ গনোরিয়াও হ্যাঁ, তো সেক্সুয়াল হ্যাঁ, রাইট, ডিজিজ। রাইট, রাইট, ও গনোরিয়া। হ্যাঁ, গনোরিয়া লিখেছে, লেখা আছে। গণনা লেখা হ্যাঁ, আছে।
এই তো কথাটা শোনাইলো এমন এভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী। সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত। বোধহয় ঈর্ষা প্রণোদিত হয়েই সীতানাগ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া ফেলিলেন, তোমার গনোরিয়া হয়েছে কতদিন? তা বাবু 4-5 মাস হবে। সেবার যখন মেয়েটি ঝংকার দিয়া উঠে বলতে, তুমি তো সব জানো কি না, চুপ করো। না বাবু, 2 বছর হয়ে গেল। তা 2 বছর ধরে একজন গনোরিয়া রুগীকে তো আর সে তার স্ত্রী, গনোরিয়া মানে তো ও তো প্রবঞ্চনা করেছে স্ত্রীকে, এবং তার লোকটার মানে অনেক মানে কোনো গুণে ঘাট নেই আর এই কি। মেন তার জিনিসটাই কিন্তু কানে ঢোকেনি আমার, এটা আমি রেজিস্টারই করিনি, আমিও দ্যাটস ব্যাড। শুনিনি। না, এটা আমারও আর মিস ওই করে গেছে। আর ওই না, আমি ওইটাই এই শুনিনি কানে কি কথাটা। এই আমাকে হন্ট রোগটার করেছে। হরিণ। ও আমাকে না, হন্ট করেছে একটা যে জিনিস, হোয়াই, ও তো বলতেই পারতো অন্য কোনো রোগ, কাশির রোগ, বুকের রোগ। যদি মেয়েটাকে করে তাহলে কি মেয়েটার চরিত্রটাকে উনি আরো ফোকাস করার জন্য যে এরকম একটা প্রতারিত করেছে, তাও ছোট গল্পে তো সব কথা বলা থাকে না। হুম। প্রতারিত করা সত্ত্বেও বউটা এরকম জান পান রড়িয়ে বরটাকে সেবা করে যাচ্ছে, সেটা আমার কোথাও যেন একটু বাড়াবাড়ি মনে হয়েছে। আমি জানি না, আমি কিন্তু মানে ওর জন্যই অসাধারণ হয়তো, ওই জন্যই এটাই অসাধারণ। হয়তো কিন্তু ওই একদম ভালো ভালো অসাধারণটা পয়েন্ট। আবার ওই অসাধারণটা আবার মানে যাই হোক না কেন, আমার মনে হয়েছে যেন একটু একটু বাড়াবাড়ি টু মাচ অসাধারণ। সেটা, শভিনিস্ট। হ্যাঁ, সেটা আমাদের এখনকার 21st সেঞ্চুরির চোখে মনে হচ্ছে, কিন্তু আমি হয়তো সেদিকে দিয়েছি। ওই সময় সেটাই লোকে ভাবতো অসাধারণ, মানে আমি জানি না। কিন্তু একটা জিনিস, গল্পগুলো তো সবসময় ধরো এগুলো তো দেশকালের বড় গল্প, ভালো গল্প মানে তো দেশকালের উঠতে হবে। ওই সময় ওর হয়তো ওইটা মনে হয়েছিল যে যে উনি তো ওটা দেখিয়েছেন যে মেয়েটা লেখাপড়া জানতো, মেয়েটা চৈতন্য চরিতামৃত পর্যন্ত পড়তে পারতো, সেইগুলো তো অসাধারণ ঠিকই, কিন্তু গল্পের মূল যেটা ওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্বামীকে সেবা করা, যে ওই জায়গাগুলোই তো খুব খুব টাচি ভাবে লিখেছেন। চুপ করো দেখি, যখনই বলতে যাচ্ছে থামিয়ে দিচ্ছে, হুম, হুম, ও বাবু আমার হার্ট মাস জ্বালা জ্বালা ঝাড়া ঝালা করে দিল। এগুলো তো মানুষের বোঝাই যায় যে ওই এগুলো আর কি মানে ভালোবাসারই প্রকাশ। এই লাইনগুলো জ্বালিয়ে খেলো, এগুলো তো আমরা বলি ভালোবাসার প্রকাশ। সেই সেইটাতে আমার আমার মনে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আমি সেই জন্যই বললাম যে আমি কি এটা ভেবেছিলাম যেন আর একবার দেখে নি, তো ওই আমার মনে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল আর কি, সেই দ্বন্দ্বের আমি উত্তর পাইনি, সেজন্যই আমি হুম, 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 হুম। মানে না, ভালো প্রশ্নটা ভালো পয়েন্ট, করলাম। ভালো পয়েন্ট তুমি হুম। বলেছো। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অদিতি কিন্তু পড়েছে আর আমরা না শুনেছি। শুনেছি। আমি পড়িনি, আমি হুম। প্রথমে শুনেছি, আমি গাড়ি চালাতে চালাতে শুনেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই পিডিএফটা ডাউনলোড করলাম, গাড়ি চালাতে চালাতে শুনেছি আমি। আচ্ছা, শুনেই এটা আমি আমরা আমি সবাই কিন্তু শুনিনি, কিভাবে মিস এটা করলাম জানি মিস না। করতে কাউকে মিস গেছি। ঠিক, করে গেলাম কি আমিও করে। বিশাল আমিও জিনিস কিন্তু মিস করেছি। আমি কিন্তু আমার নিশ্চয়ই। প্রশ্নের উত্তর পেয়ে গেছি কিছুটা হলে। আমি এটা মিস আমি করেছিলাম। আমিও শুনিনি এই এটা। তো হ্যাঁ, আশ্চর্য না, 5টা লোক মিস করেছে, তাহলে হ্যাঁ, we are আশ্চর্য। not good listeners. হ্যাঁ, না না, আমি এখানে আজকে এখানে না, এখানে আমি এখানে বলছি আমি আমি বলছি আমি ওয়ার্ডটা মার্ক করেছিলাম, শুনেছিলাম, কিন্তু ওইটা যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ওইটা আমাকে রেজিস্টার করেনি সেই সময়। Oh, no, মানে it অদিতি আচ্ছা, এটা একটা মানে ফ্যান্টাস্টিক ইয়ে দিয়েছে। মানে হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে লেখক কি সত্যি করে এটা ভেবেই লিখেছিলেন, নাকি জাস্ট একটা ডেফিনেটলি প্রতিটি সিরিয়াস হয়ে গেছে। অসুখ থেকে লিখে দিয়েছিলেন? এবং এইখানেই তো প্রতিটি আমাদের শব্দ ছোট গল্পে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ঠিক প্রতিটি ঠিক। গল্প ছোট গল্পে হ্যাঁ, ভীষণ ইম্পর্ট্যান্ট। সেখানেই আমার মনে হয়েছে যে সেই গনোরিয়া জন্য তুমি যদি লেখিকা আর টিবি আমরা গ্রস্ত শুধু হতো, পাঠক। এটা দুর্ভিক্ষ, টিবি হতেই পারতো না, টিবিও যদি হতো মুখ দিয়ে রক্ত উঠতো তখনও আমরা তাকে অসাধারণ বলতে পারতাম। তাহলে সেক্সুয়াল ডিজিজ তার মানে স্ত্রীকে প্রতারিত করা সত্ত্বেও স্ত্রী ভালোবেসে যাচ্ছে, এইটা আমার কোথাও একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে আর কি। এই জন্য এইখানেই আমি বলবো। হ্যাঁ, বলো। লেখক লেখিকা আর আমরা হলাম পাঠক, সেই জন্য তুমি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে বুঝেছো বা মনে হ্যাঁ, তা আর এক নয় হয়তো, আর এক তা আর এক নয় আমি মানে ওই শোনার সময় ওটা আমার টট করে ঢং করে কানে লেগেছিল আর কি, ওই জন্য আবার আবার আমি আবার ঘুরিয়ে শুনেছিলাম যে কি এটা কি বললো। প্রথম দিকে? না, এটা এটাই প্রথম দিকে ইন্টারেস্টিং, ছিল? তোমার ওটা ঢং করে কানে লাগলো আর আমরা কেউ আমাদের রেজিস্টার করলাম কেউ লাগেনি কানে না, গেল না কেউ না। আমাদের। তুমি দ্যাটস না, কি দ্য ডিফারেন্স। এইটাই শুনেছিলে, এই অডিও বুকটাই শুনেছিলে? যেটা লিঙ্ক দিয়েছো সেটাই আমি গাড়ি চালাতে চালাতে সে শুনেছিলাম তাহলে আর কি। সামথিং ইজ তো রং উইথ আওয়ার না, Something আমি is বলবো wrong, আমি শুনিনি। আমি বলবো এইখানেই আমাদের এই বুক ক্লাবের আড্ডাটার সার্থকতা। সার্থকতা, এক্স্যাক্টলি। না, রাইট। আরেকটা পয়েন্ট হাইলাইট করা উচিত। হ্যাঁ, বলো। শ্রোতা ভার্সেস পাঠকের তফাৎ হ্যাঁ, না হ্যাঁ, কিন্তু ও এইখানটা প্রথমে একটু
বেশি হ্যাঁ করে আর না আমি হাইলাইট কিন্তু হচ্ছে। পড়িনি উৎপল বাবু। আমি উৎপল বাবু বলবো না, দা বলবো না, কি বলবে, যাই হোক উৎপলও বলতে পারি, হ্যাঁ, যাই হোক। উৎপল বলবো, সেটাই বেটার। হুম, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু পড়িনি। তো আমি শুনেই ছিলাম। তো এখন আমি, আমার কাছে এখন তো আর শুনতে পারবো না, যেহেতু হুম। আমরা মিটিং এ ঢুকে পড়েছি, ফাঁকিবাজ স্টুডেন্ট আর কি। তো সেই জন্য তাড়াতাড়ি করে সবাই ফোনে ফাঁকি পিডিএফ, কাজ। হুম। তাড়াতাড়ি করে ফোনে পিডিএফটা নামিয়ে মনে হলো যে একবার চোখ বুলিনি, কারণ অনেকগুলো পয়েন্ট তখন আমার মাথার মধ্যে এসেছিল আর কি। তো আমার বর শুনলেই বলবে এই ঝান্ডা তুলে ফেললো নারীবাদের। তো না, কিন্তু না, আমার সঙ্গে সঙ্গে ওই মৃণালের চিঠির লাইনটা আমার মনে হয়েছিল, যে কেন গনোরিয়া বললেন, যে গনোরিয়া হয়েছে তবু বউটাকে ছেড়ে, সেই জন্য কি অসাধারণ। কিন্তু এরকম প্রচুর গল্প আছে। ইনফ্যাক্ট অশনি সংকেত তো মানে বিখ্যাত লেখা আর কি। খুবই খুবই পুরো গ্রামটাকে উনি বুঝেছেন, দুর্ভিক্ষ হয়ে গেছে সেটা। কিন্তু এইখানে আমার গল্পটা যেন ছোট গল্প হিসেবে একটু দুর্বল মনে হয়েছে। গল্পটার বাঁধুনিতে যে কি করতে চাইছেন, কি বলতে চাইছেন, কেন অসাধারণ। মেয়েটা লেখাপড়া জানতো বলে আর স্বামীর মানে এ উম, যৌন রোগগ্রস্ত স্বামীর সেবা করছে বলেই অসাধারণ, সেইটা আমার কাছে একটা প্রশ্ন আর কি। আরো একটা অসাধারণ হলো, নিজে যে লাইফটা স্যাক্রিফাইস পুরোটা করেছে, ওই দিকটাকে তাহলে একটা কি স্যাক্রিফাইস করাটাই অসাধারণ হ্যাঁ, মতন? আমার মনে হচ্ছে ওই স্যাক্রিফাইস করাটা মানে ও তো একবারও নিজের মুখে কোনো জায়গায় বলছে না যে আমি লেখাপড়া জানি, শিক্ষিত, আমি আমার মামার বাড়িতে থাকতাম তখন আমি অনেক স্কুলে গেছি পর্যন্ত পড়াশোনা করেছি, এগুলো ওর মুখ দিয়ে একবারও বলেনি। বলছে ওর সেটাই বলছি, হাজবেন্ড সেখানেই আমার খুব সভিনিজম মনে হয়েছে আর কি। এত, there is a ও hint অন্য of it, কিছু yes. করতেই পারতো। হ্যাঁ, ও তো কি আর, কিন্তু ওর বা সাবস্টিটিউট কি ছিল, বিয়ে করে সংসার করা ছাড়া সে যুগে আর কি সাবস্টিটিউট, ও কি করতে পারতো বলো? একটা 8 পাস চৈতন্য চরিতামৃত পড়া হাড়ির মেয়ে আর কি করতে পারতো? আমার প্রশ্ন হচ্ছে, পাস মেয়ে যদি ধাইমার কাজ খুব ভালো করতো, তাহলে যে হসপিটাল ওর গ্রামে খুলেছিল সেই হসপিটালটি তো চাকরি পাওয়ার কথা। না, সেই সময় তো মানে মেয়েরা পেতেই বাইরে পারতো, কাজ সেরকম করে সেরকম এভাবে, ধাই সেটা কিন্তু, তো রেজিস্টার্ড ধাই সেরকম ক্যারেক্টারও অনেক বাংলা সাহিত্যের গল্পে আছে। আছে। আ- আ- আছে আছে তো, বাবা, হ্যাঁ, সেই ধাইও তো সময়। লাগতো। হ্যাঁ, তাহলে সেটা একটা ধাই প্রশ্ন থেকে ধাই গেল। মানে যাদের আয়া বলে আর কি, মানে আর হুম, হুম। হুম, কেন হুম। চাকরি পায়নি, হসপিটালে কেন এটা চাকরি? কি এইটা আমি মানে এটা কি ধাই বলা হতো না মিডওয়াইফ, দাই বলা হতো? ওই দাই আর Midwife, একই। ধাই ধাই দু রকমই চলতো আর কি। হুম হুম। আচ্ছা, আচ্ছা। ধাইমা, হ্যাঁ, বা দাইমা, হ্যাঁ, মিডওয়াইফ যেটাকে বলে আর কি, যাই হোক। আয়া নয় কিন্তু, মিডওয়াইফ। না মিডওয়াইফ। না, এরা প্রসবে সাহায্য করতো, এরা ওই প্রসবটাতে সাহায্য করতো। ও, এতে তোমার যদিও একেবারেই তোমার কোয়াক কোয়াক আর কি, কিন্তু হুম, হুম, হুম। প্রসবে ওরা সাহায্য, ওরা জানতো কিছু জানতো তো কিভাবে। ডেফিনেটলি জানতো। হয়তো পুশ করা বা এইগুলো হয়তো বলতো, বোঝাতো, কারণ আতুরের অবস্থা তো তখন খুবই দুর্দশাগ্রস্ত ছিল। ওরা হেল্প করতো মেয়েদের, তোমার মেয়েদের। কিন্তু পরে যখন হাসপাতাল হয়ে গেল, দেখছে যে শিশু মৃত্যুর হারও অনেক বেশি ছিল, হাসপাতাল হওয়ার পর দেখছে যে বেটার হচ্ছে, তখন ওই ট্রানজিশন পিরিয়ডটা, ওইটা আমার খুব ভালো লেগেছে আর কি। যে ওই ওই অ্যাঙ্গেলটা আমি খুব একটা পাইনি গল্পে, যে ধাইদের, কিন্তু উনি সেই জায়গাটা থেকে উনি যেন স্বামী সেবাটাকেই বড় করলেন, সেটাই আমার একটুখানি খারাপ, মানে একটু ভালো লাগেনি সেটা গল্পটাকে আর কি। না, হ্যাঁ, উনি তো কিছুটা। বললেন যে তখন হসপিটাল হয়েছে বলে আর কারো দরকার নেই, ওরা ওকে আর ডাকতোই নাকি, হ্যাঁ, কারণ ওই যে হসপিটালেই করে দিত। চাষির থেকে, যেমন মহেশ যেমন বিখ্যাত গল্প, যে চাষিদের জমি হারিয়ে সে শ্রমিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তেমনি এই এই মেয়েগুলো কাজ হারিয়ে, যেমন ধরো ব্যাংকে কম্পিউটার হতে লোকগুলোর ছাঁটাই হয়ে গেল। সো হুম। একটা তো সেই তোমার আরবান আরবান বা বিজ্ঞানের এর জন্য কিছু লোক। সেটা তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে যায় না হুম। তারপরেই? রাইট রাইট রাইট, আর ওই যুগেই তো, ওইটাই তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই তো একেবারেই বদলে গেল সব। তো সেই যে জিনিসটা, এটা সেকেন্ড না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমি ঠিক বুঝতে সেকেন্ড পারছি না। ওয়ার্ল্ড ওয়ার, না, সেকেন্ড সেকেন্ড। ওয়ার্ল্ড এটা সেকেন্ড সেকেন্ড ওয়ার। না, সেকেন্ড 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 ওয়ার্ল্ড ওয়ার, টাইমটাকে ধরেছে, সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ, তো চার্চিল সেই সেকেন্ড ওয়ার্ল্ড। সেটাই, হ্যাঁ, ওটা ভুলে গেছি। তো সেইটাই বলছি যে ওইটাতে তখন ওই ওই একটা খুব ভালো অ্যাঙ্গেল আর কি, যে যারা ধাই ছিল তাদের কাজ চলে গেল, তাদের এখন ডাক্তাররা মানে হসপিটালে, এবং এবং হসপিটালেও যাচ্ছে। এটা তো একটা মোটামুটি আধা শহর মতন জায়গাটা মনে হচ্ছিল তখনও, কিন্তু লোকে হাসপাতালে যাচ্ছে হুম। সন্তান হতে। সেই ট্রানজিশনটাও হয়েছে মানুষের মনে, যে হাসপাতাল যাব, কারণ ছিল তো অনেক বাধা, পুরুষ ডাক্তারের কাছে যাব না, তো লেডি ডাক্তারও হচ্ছে আস্তে আস্তে, মেয়েরা লেখাপড়া শিখছে আসছে। তো হুম, হুম, হুম। সেই জন্য এই গল্পটা আমার কাছে একটুখানি ধাঁধার মতো আর কি, যে
লেখক আসলে কোন দিকটাকে করতে অনেক আলোচনা আছে এতে কি বলে নেটে, আমার কোনোটাই খুব একটা ভালো লাগেনি, দু চারটে আলোচনা দেখেছি, খুব খুব ওই পরীক্ষার প্রশ্ন লেখার মতন আর কি আলোচনা। হুম, তো হুম, হুম, সেটাই, ওই জন্যই আমি জিজ্ঞেস করছি যে অন্যদের কেমন লেগেছে বা কি। উৎপলের কথাটা শুনে আমার একটু ভরসা লাগলো, সেই জন্য যে আমার গল্পটা ভালো লাগেনি এটা বললে আবার হুম, মানে এ হয়তো যে তুমি, তুমি তো আমি পাঠক হিসেবে বলতেই পারি সেটা। না হুম, নিশ্চয়ই, হুম, না হুম। নিশ্চয়ই। উষাসিদ্ধি কিছু একটা বলছিলেন মাঝখানে, আমরা কথা বলতে থেমে গেল সেটা। কিন্তু মনে পড়ছে না তো। হ্যাঁ, আপনি একটা কিছু বলতে শুরু করেছিলেন, তারপর থেমে গেল। উম, কথাকলিতে যেমন কালকেই বোধহয় আমাদের নিজেদের একটা অন্য মিটিং এ কথাকলিতে বলছিলেন না, তোমার একটু ডিপ্রেসিং লেগেছে। এটা আবার হুম। ডিপ্রেসিং তো বটেই, গল্পটার তো বেসটাই মানে পুরোটাই ডিপ্রেশন, সত্যি সত্যি ডিপ্রেশন আর কি। হুম, হ্যাঁ সে তো বটে। যাই হোক, তবে আর এইটা দ্বিতীয় ওই গল্পও বলেছিলে তোমরা, আমি ওই গল্পটাও পড়েছি, ওই গল্পটা আমার একটু বেটার লেগেছিল কি জানো, ওই গল্পটাও শুনেছি। দুটো গল্প বলেছিলে, একটা হচ্ছে হ্যাঁ, অসাধারণ, আর একটা ওই একটা দিদি হচ্ছে, বলেছিলেন, দুটি গল্পই। হ্যাঁ হ্যাঁ আর একটা নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, ওটাও একটা ওই বাড়িতে নিয়ে গেল, তারপরে মেয়েটা উম, যখন বাচ্চা ছিল তখন বলেছিল ওর মা বাবা মারা গেল, তখন বিয়ে করতে বলেছিল একে, তো বিয়ে করতে রাজি হয়নি, তখন ওরা চলে এলো কোথায় বেনারসে না কোথায়, মেয়েটা তারপরে ইয়ে হয়ে গেল আর কি ওইখানে। সেটাও ওই সন্ন্যাসী type বিভূতিভূষণেরই এর। গল্প ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ, বিভূতিভূষণ। বিভূতিভূষণেরই দুটো গল্প, ওই এক হুম, মোটামুটি ব্যাক টু ব্যাক ছিল এতে ইউটিউবে গল্প হুম, দুটো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হুম। তো যাই হোক, আজকে অন্তত আড্ডা থেকে কিছু শেখা গেল, হ্যাঁ। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ তাই অনেক না? কিছুই শেখা গেল। অনেক কিছু শেখা যেমন গেল। উই মিসড আ হোল মেজর পার্ট। হ্যাঁ, আবার রাইট। আবার একবার শুনে দেখতে হবে, এটা তো প্রথম দিকে হয়তো থাকার কথা এই গনোরিয়ার হুম, কথাটা, হুম, 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 কারণ হুম। যখন ডাক্তারের কাছে খুব গেল। ভালো পয়েন্টটা, একদম হ্যাঁ, রাইট। প্রথমের হ্যাঁ, একটু দিকেই পরের হবে। না, দিকে আছে, প্রথম দিকে নেই, এটা অনেক পরের দিকে আছে। তাই? পরের দিকে আছে। অনেকটা পরের দিকে আছে, প্রথম দিকে নেই। হুম, ও, আমরা না যখন স্টুডেন্টদের পড়াই সবসময় বলি একটা বই ফার্স্ট রিড, সেকেন্ড রিড, থার্ড রিড। হ্যাঁ, আমাদেরও এটা করা উচিত, আমাদের ফার্স্ট রিডে মিস হয়ে গেছে। এবারে সেকেন্ড থার্ড রিড হলে যে আরো হুম। কত ডিটেলস বেরোবে। হুম, হ্যাঁ, হ্যাঁ, আমরা বেশিবার পড়লে, কম বয়সে যে সমস্ত জিনিস পড়েছি এখন পড়ে আবার অন্যরকম ভাবে মনে হচ্ছে এ হয়, হ্যাঁ অনেক অনেক পছন্দের উপন্যাস এখন একদম ভাল লাগে না, আবার অনেক জিনিস ভালো লাগেনি তখন, এখন আবার ভাবি বাবা এইটা তখন ভালো লাগেনি, এরমও হয়। হ্যাঁ, সেটা তো ঠিকই। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চিন্তা ভাবনাগুলো পাল্টে যায়, সেটা তো বটেই। তো নিজেদের আমরা লাইফ বা, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমরা তাহলে এর পরের, আমি জানি না কারো কারো অলরেডি এ আছে কি না, যে পরবর্তী পরের মাসে আমরা কি পড়বো। নট নেসেসারিলি যে আজকেই আমাদের সেটা ঠিক করতে হবে। আমরা আজকে দেখছি খুব বেশি পার্টিসিপেশন নেই, তো আমরা শুনতেই পারি। তাহলে এক দুদিনের মধ্যে আমরা ফাইনালাইজ করে বলতে পারি যে আমরা কি পড়বো। তো কারো কি আমরা, এরকম? হ্যাঁ হ্যাঁ। আজকে সকালে কথা কলি দিই আমরা, হুম, আমাদের বাংলা ক্লাসে, অ্যাডাল্ট বাংলা ক্লাসে এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে। হুম, হুম, আমাদের গোল, আলটিমেটলি গোল হচ্ছে আমাদের বুক ক্লাব ইজ গ্রোয়িং উইচ ইজ অসাম, কিন্তু এখানকার ছেলে মেয়েদের মানে আমাদের ছেলে মেয়েদের ইনক্লুড করা। এবং আমরা কথা বলছিলাম, কথাগুলি দি, প্লিজ ফিল ফ্রি টু চাইম ইন, যে ওদের কিরকম বই ভালো লাগে বা, হুম, হুম। হ্যাঁ আমরা যদি নিজেদের মধ্যে কথাগুলো রেখে দিই তাহলে আর কতই বা বাড়তে পারে, কিন্তু মানে ওদেরকে ইনক্লুড করলেও কনভারসেশনস বিকাম মোর এনগেজিং, মোর হুম, 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 হুম। ইন্টারেস্টিং। তো সেইটা মাথায় রেখে যদি আমরা পরবর্তী বইগুলোকে চুজ করি বা অবশ্যই, কিছু। অবশ্যই, এটা একদম ঠিক কথা। তার কারণ আহ, এটা তো সত্যি যে মানে বাংলা ভুলে যাচ্ছে বা বাংলা পড়ার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে লোকজন, তাই না? আমরা যারা অলরেডি পড়ি, ভালো লাগে, আমরা জানি, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি তো একদম একমত যে আমাদের ওইটাও দেখতে হবে যে কিভাবে মানে তাদেরও ইন্টারেস্ট গ্রো করা যায় তাহলে, তাই না? সেটা অনেক ভালো ভালো লেখা আছে আমাদের পরবর্তী জেনারেশনের যারা, তারা হয়তো অন্য সাহিত্যে অনেক কিছু পড়েছে কিন্তু বাংলা সাহিত্যে হয়তো পড়েনি, তাই না? যারা বাংলা সাহিত্যটা পড়বে কি করে, বাংলা পড়তে পারে কাজে এরকম কজন অডিও থাকবে? বুক এখন হিসেবেই একটা আর কি সুবিধা হচ্ছে, যদি হ্যাঁ, লেখা, মানে হ্যাঁ পড়া অডিও বুক হিসেবে। একটা আলাদা ব্যাপার, কিন্তু অডিও বুক যেমন কিছুটা হয়েছে, যদি বাংলা শুনেও কিছু করে, সেটা একটা হতে পারে। তবে হ্যাঁ, তোমার পয়েন্টটা একদম ঠিক যে এবং অনেকেই হয়তো বাংলা পড়তে পারে না। হ্যাঁ,
হ্যাঁ কিন্তু প্রয়োজন হলে দিজ আর অল থটস। হ্যাঁ। অডিও বুক হলে যদি এখানকার বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য পিউ আছে আমাদের মধ্যে, যা হুম নাটক করে, এবং দিজ পিপল উইথ সিমিলার কি বলবো ট্যালেন্টস, হুম হুম অডিও বুক পড়া, হ্যাঁ, হুম তখন মানে রিসেন্ট রেলেভেন্ট বই যেগুলো যেগুলো আজকে ফ্যান্টাসির কথা উঠেছে বা সায়েন্স ফিকশন, এইসব বইগুলো যদি আমরাও পড়ে মানে উই রেকর্ড ইট আর ওরা শোনে অ্যাজ অ্যান অডিও বুক। বিভিন্ন, আমি একবার চিন্তা করেছিলাম, ধরো তিনটে ক্যারেক্টার আছে অডিও বুকে, রাইট? হুম হুম তো পিউ একটা ক্যারেক্টার করলো, কথাগুলি দিয়ে একটা ক্যারেক্টার করলো, হুম অদিতি একটা ক্যারেক্টার করলো, হুম উৎপল হুম হুম বাবু একটা ক্যারেক্টার করলেন। তো এইরকম ভাবে একটা ড্রামাটিক প্রেজেন্টেশন করেও যদি ওরকম ভাবে করা যায়, বাচ্চারা শুনলো, আরে এদের তো আমি চিনি, এদের গলাগুলো চিনি, দে গেট ইন্টারেস্টেড অ্যান্ড দে ফিল লাইক ওদের জীবনে কিছু রেলেভেন্ট। বিভূতিভূষণের গল্প বা অল দো ওয়ান্ডারফুল, বিদ্যাসাগরের হোয়াট এভার লেখা, এদের জন্য রেলেভেন্ট নয়। হ্যাঁ, যদি এখনকার মোর আর- রিসেন্ট যেগুলো পড়ে হ্যাঁ বা অ্যাক্ট করে করা যায়, আই থিঙ্ক উই কুড অ্যাট্রাক্ট দেম অ্যান্ড হ্যাভ হ্যাঁ, এ গুড মানে ইন্টারেস্ট ডিসকাশন। গ্রো করা প্রথমে, তাই না? হ্যাঁ, তারপরে তো একটা সাহিত্যটা নিয়ে আরো একটা বাড়ানো। ইন্টারজেনারেশনাল ডিসকাশন দ্যাট উড বি ফ্যাসিনেটিং, রাইট আই রাইট। থিঙ্ক। আমি একটা অন্য কথা বলি। আমরা পরশুদিন রাত্রে, পরশুদিন বোধহয় ইভিনিং এ আমি আর সন্দীপ একটা মুভি দেখছিলাম। মুভিটার নাম দ্য রেলওয়ে ম্যান। দ্য রেলওয়ে ম্যান, হ্যাঁ। মুভিটা এক্স্যাক্টলি যে সময় হয়তো বিভূতিভূষণের এই গল্পটা কলকাতার গ্রামের পশ্চিমবঙ্গের গ্রামের পরিপ্রেক্ষিতে লেখা, ঠিক সেই সময়তেই থাইল্যান্ডের ওইখানে কোনো একটা গ্রামে জাপানিরা জাপানি সৈনিকরা ইংলিশ ব্রিটিশদের সোলজারগুলোকে ইয়ে করে একটা রেলওয়ে বানাচ্ছে, যে রেলওয়েটা থাইল্যান্ড থেকে বার্মা হয়ে ইন্ডিয়াতে আসবে। মানে একই সময়কার ঘটনা আর কি। মানে এটা কালকে যখন শুনছিলাম তখনই আমার মনে হচ্ছে এই একই, মানে এই সময়কারই ঘটনা, দু জায়গায় ঘটনাটা ঘটছে আর কি। হুম ওইটাই, ওই যে বনান্তরের যে ঘটনাটা বললো না, যে ওই বর্মা হয়ে কিছু একটা আসছিল, ওই একই, মানে ওরা ওইটাই ওদের যে কিভাবে জিনিসপত্র ইয়ে আদান প্রদানটা করা যায় তার জন্য একটা রেলওয়ে ইয়ে বানাচ্ছে, তার উপরে সিনেমাটা আর কি। হুম 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 হুম। টাইম ফ্রেমটা এক। তো আমরা সেকেন্ড মোটামুটি ওয়ার্ল্ড ওয়ার টাইমে তো ডিফারেন্ট 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 মানে স্টোরি, ঘটনা কত রকমের। হুম 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 হুম। তো কারো কিছু অলরেডি কিছু কেউ কি আহ, কোনো প্রস্তাব আছে যে এই বইটা আমরা পরের বারে পড়তে পারি? না হলে আমরা ওয়েটও করতে পারি, আমরা আহ, শুনে নিয়ে। না, উষাজিৎ আরেকটা যে বই বলেছিলেন সেটা গল্পটা, ওটাও পড়তে পারি নাকি? আর কি কেউ রেডি করে রেখেছো, আর কিছু ভেবে রেখেছো না, কেউ, আর কিছু না থাকলে? আমার মনে হয় সেটাই বলছি, আজকেই আমরা ওটা ডিসিশনটা না নিয়ে আমরা ওটা যেমন একটা ঠিক আছে রাখা থাকলো, এবার আরো কারো যদি কিছু থাকে সেগুলো করে আমরা। এটা হচ্ছে কারোর সাথে কারোর তো সেইভাবে ওইভাবে যোগাযোগ হয় না। এই বুক ক্লাবটা আমি ফরওয়ার্ড করেছি, এইভাবে হয়, কিন্তু এখনই আলোচনাটা করে নিলেই ভালো, নাহলে আবার তুমি নাম দাও তুমি নাম দাও করতে হবে। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু আমার মনে হয় উম, কৌশল যদি অন্য যে গল্পটা সেটাও কি বিভূতিভূষণেরই ছিল? হ্যাঁ, এবং হ্যাঁ একই টাইপের হ্যাঁ, কিন্তু। ও একই আচ্ছা, টাইপেরই, একই হ্যাঁ। টাইপের, আচ্ছা এই তাহলে জন্য অদিতি হ্যাঁ বা উৎপল দা কেউ হ্যাঁ বলুন, একটা কিছু সাজেস্ট করুন। ছোট গল্পই ভালো, চট করে। হ্যাঁ, তা তা হ্যাঁ, না ছোট হলে আমার গল্প। মনে হয় তাও একটা দিন আমরা ওয়েট করতেই পারি। ছোট গল্প, ছোট গল্প হুম। বা না কিন্তু রনিতা বলছি, রনিতা না, আমি তোমার নামটা ভুলে গেছি। সংহিতা। আমার নাম সংহিতা। সংহিতা। আমার নাম আচ্ছা, রনিতারও যে সংহিতা। সংহিতা। একটু পরে ঢুকবে বলে রনিতা অতিশরে কেউ ঢুকলো না তো। আসতে পারেনি, না আসতে পারেনি জানি কোনো না, কারণে। হয়তো পারেনি, রিচ হুম করতে হ্যাঁ পারেনি। হ্যাঁ। তুমি সংগীতা না? হুম। হুম হ্যাঁ। আচ্ছা, তুমি যেমন বলছে যে ইয়াং জেনারেশনের পছন্দের, তাহলে ইয়াং জেনারেশনের পছন্দের মানে তোমার কি তাহলে কন্টেম্পোরারি স্টোরি তুমি বলছো? কন্টেম্পোরারি স্টোরি। এবার হ্যাঁ, সামথিং দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড। এই যে কথাগুলি দিয়ে আজকে সকালে যে কথাটা উনি আমাকে বলছিলেন, যে একটা ধরো আম, একটা গল্পের কথা উনি বলছিলেন, যে এই ছেলেটার বিধবা পিসি ওকে মানুষ করেছে। সে যায়, তার বিধবা পিসি তাকে নিতে আসে, সাদা শাড়ি পরে আসে। হ্যাঁ, এবং ও সেটা দেখতে পায়। এটা আমরা বুঝবো, রাইট? বিকজ উই নো বিধবাস ওয়্যার হোয়াইট অ্যান্ড অল দিস। এখানকার যারা, তাদের কাছে এই নুয়ান্স গুলো দে won't গেট ইট, রাইট? কারণ ওদের কাছে কালচারাল রেফারেন্স গুলো নেই, বা ওরা ওগুলো জানে না। তো সামথিং, হ্যাঁ, আমরা যে কোনো মানে ফ্যান্টাসি বলো, সায়েন্স ফিকশন, হিস্টোরিক্যাল ফিকশন,
সবকিছুই কিন্তু রেলেভেন্ট হলে ওদের বুঝতে আর কি আমার মনে হয় যে কোনো হিস্ট্রি, হুম। যে কোনো বইয়েরই তো অনেক আন্ডারলাইং ফ্যাক্টরস থাকে, অনেক কিছু তুমি জানো, সে রাইট? তো সো বটেই, সাহিত্যে হ্যাঁ, আমরাও তো অনেক সেরকম। সময় এখানকার অনেক বই পড়তে গিয়ে অনেক কিছু তাদের কালচারাল এর জিনিসটা বুঝে উঠতে পারি না, অ্যাবসলিউটলি মানে বিশেষ করে সমস্ত মেটাফর কিছু। অনেক হ্যাঁ, কিছু বুঝতে পারি না। হ্যাঁ, যে যেগুলোতে মানে হয় আর কি, যেগুলো হ্যাঁ। সেই জন্য সেরকম একটা ভালো মতন গল্প একটা বেছে বলতে হবে আর কি। না, কিন্তু আমরা যেমন, আমাকে হ্যাঁ বলো। হ্যাঁ বল। না না, হুম। ঠিক আছে বলো তো। সেই সেই সেটা একটু ভাবতে হবে আর কি, হ্যাঁ, মানে সেটাই বলছি। একটু যেমন আমরা টাইম খুব লাগে। কমন একটা, যেমন ফেলুদা নিয়ে একটা কিছু করতে পারি, ফেলুদার একটা গল্প পড়তে পারি, কথাই বলছি। কারণ ফেলুদা ক্যারেক্টার বা এটা তো সবাই জানে। আমি জাস্ট হুম, একটা এক্সাম্পল বললাম, মানে হুম। এইরকম একটা খুব সহজ কিছু যেটা সবাইকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু সেখানেও বেশ ইন্টারেস্টিং কিছু থাকবে, এরকম করা যেতে পারে। কিন্তু আমার মনে হয় 1-2 দিন টাইম নিয়ে আমরা এটা। কি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো গল্প পড়েছি এখনো? না, পড়িনি, কিন্তু সেটা কিন্তু আবার ওই একটু। না, মানিক বন্দ্যোপাধ্যায় সব গল্প এরকম নয়, সব গল্প। নয়, গল্প ওরকম নয় তো, সেই জন্যই বলছি হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায় বলে, কিন্তু আমার অসম্ভব ভাল লাগতো, মানে হ্যাঁ হ্যাঁ, অসম্ভব ও ভাল তো লাগতো। আনবিলিভেবলি ভালো, কিন্তু তাহলে আমাকে একটুখানি করতে হবে। তবে সেটাই আমরা বলছি। এও পড়তে পারি, আমরা তো শুধু যে সামাজিক পড়বো তা নয়। যেমন সঙ্গীতা বলছে, আমরা একটা কল্পবিজ্ঞানও পড়তে পারি, কল্পবিজ্ঞানের মধ্যেও তো অনেক কিছু থাকে। তো সেই হুম। একটুখানি, তাহলে একটুখানি খুঁজতে একটা, মানে শঙ্কুও পড়তে পারি, হ্যাঁ, শঙ্কুও হ্যাঁ, পড়তে পারি। হ্যাঁ, একদম হ্যাঁ, ফ্যান্টাসির হিসেবে শঙ্কু অসাধারণ একটা হ্যাঁ, হুম চয়েস হতে হুম পারে। হ্যাঁ। আমার হুম। বক্তব্য হচ্ছে র্যান্ডম গল্প চুজ করার আগে আমরা একটু সময় নিয়ে একটু আহ, মানে পড়তে হবেই বলে পড়া নয়, আমাদের ঠিক। উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা তো পড়ি না। আ- হুম, আ- আলোচনাগুলো আমাদের অসম্ভব সমৃদ্ধ করে, আজকেই তার উদাহরণ যে হুম, আমরা কত কিছু মিস করে যাই, এবং নিজে পড়লে এই আলোচনাটা না হলে ওই পয়েন্টটা আমরা ধরতে পারতাম না, যেটা অদিতি মেনশন করলো। তো হুম। এইরকম আলোচনাগুলো আমাদেরও সমৃদ্ধ করে। আমরা সমৃদ্ধ হচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমরা আমাদের পরের জেনারেশনকে একটু যদি কয়েকজনকে যদি একটু আম, অনেকে তো চায়ও আসতে, কিন্তু হয়তো আমাদের গল্পের যেগুলো চুজ করছে ওদের হয়তো আর ভাল লাগছে না, সেই জন্য হুম, হুম। প্রফেসর শঙ্কু ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয়, এবং ওইটা ওই জোনারে ফিটও করে। তো আহ, আম, সেই আমার মনে হয় একটু নাও ভেবে হতে পারে, নিয়েছি। জানো তো, কারণ এই ফিল্ডটা এখনকার এতে এত বেশি হয়ে গেছে, মানে এত ডাইনামিক, এই যে এখনকার যে মুভি দেখে দেখে, কারণ আমরা যখন ম্যাকেনাস গোল্ড দেখেছিলাম জাস্ট পাগল হয়ে গেছিলাম আর কি। আমার মেয়েকে হুম, দেখালাম, ওকে ঠোঁট উল্টে চলে গেল, মানে এরপরে এত টেকনোলজি এগিয়ে গেছে যে ওদের, সেই জন্য হ্যাঁ, প্রফেসর শঙ্কু হয়তো ওদের কাছে সায়েন্স ফিকশন হিসেবে ভালোও লাগবে না, এটাও হতে পারে। রাইট। কিন্তু তাও হতে যেগুলো পারে, কিন্তু এগুলো প্রথম যেমন ইটার্নাল, ধরো যেগুলো বেসিক ইনস্টিংক্ট যেগুলো মানুষের, যে ধরো কোনো পেটকে ভালোবাসা, বা কোনো বা ইয়াং ইয়াং প্রেম, বা যেগুলো মানুষের খুব, যেগুলো যেগুলো তোমার ইটার্নাল আর কি, যে ইউনিক, রিলেশনস বা সেই 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 ধরনের গল্প কিন্তু সব সময় বুকের ভেতরে গিয়ে বাজে মানুষের। যে সেটা তো তোমার টেকনোলজি বা বিজ্ঞান বা এগিয়ে যাওয়ার নয়, এগুলো হচ্ছে বেসিক একদম, মানে অনুভবের গল্প, আমি যেটা বলতে চাইছি। সেরকম যদি একটু আমরা সবাই একটু ভাবি, ভেবে দু হ্যাঁ আমরা চারটে একটু রাখি, একটু দুটো ভেবে পড়লেও তো কোনো চিন্তে, অসুবিধে নেই, এইটুকুটুকু তো পড়া। হুম, হুম, হুম। ভেবে রাইট, রাইট। চিন্তে একটু ঠিক করি, কারণ আমরা তো 1 মাস পরে হয়, আমরা একটু ঠিক। ভাবি, মানে ভেবে সবাই যার যেরকম মনে হচ্ছে সবাই দেওয়া একটু হলো তার সাজেশন থেকে। দিক, সবাই সেই হ্যাঁ, গল্পগুলো, আমাদের যে সাজেশন দিলে সেটাও তো একটা পড়া হয়ে যাবে। অনেক সময় রাইট, পড়া নাও থাকতে পারে, সেটা পড়ে আমরা একটা ভাবি যে তাহলে কমন কিছু একটা, এর মধ্যে তো ঠিক, আর বিরোধের কিছু নেই। উম, একদম। ঠিক, ঠিক। তা গল্প তুমি পড়া তোমার নিয়ে মেয়ের কথা। কথা বললে, ওদের যেগুলো ভালো লাগে, আমার ছোট ছেলে যে এসেছিল, হি ইজ অ্যান অ্যাভিড রিডার, ওর মতো পড়তে আমি আজ অব্দি কাউকে দেখিনি। হ্যাঁ, হিজ ফেভারিট বুক হচ্ছে দ্য হবিট, উইচ ইজ ওয়ান অফ মাই ওয়ার্স্ট বুকস। আমি হবিট ওটা, আবার, হবিট ওদেরও খুব পছন্দ, হবিট আবার হ্যাঁ, ওদেরও আই খুব ডোন্ট, পছন্দ। আমার ওটা ভালোই লাগে না, আমি এটা পড়াই না, আমাদের হ্যাঁ, কারিকুলামে আমারও আছে, আমারও খুব একটা আমি ভালো লাগেনি, পড়াই আমার না খুব ওটা। বোরিং লেগেছিল। হ্যাঁ, ওদের আই খুব ডু নট পছন্দ। লাইক দ্যাট বুক। হ্যাঁ, আমি বলতে পারি না ওকে, কিন্তু বাট স্কুলেও নাই। পড়ানো হয়। হুম। হ্যাঁ, হ্যাঁ, না, ওটা হুম। স্কুলের কারিকুলামে আছে, আমি ওটা পারপাসলি আমি ওটা পড়াই না। হ্যাঁ, ঠিক। আমি ওটা, এমনিও সাহিত্য তো ম্যান টু ম্যান ভ্যারি করে না। যা হুম। বস।
তো আমরা আমি আমরা ওটাকে বাদ আজকে দিয়ে আউটসাইডার্স পড়াই, যেটাতে সোশিও ইকোনমিক সব ইয়েগুলো আছে, না বুঝলে তুমি বুঝতে পারবে না। তো হুম, হোয়াট এভার, দ্যাটস সেই অ্যাসাইড, কিন্তু এমন কিছু চুজ করতে হবে যেটা আমাদেরকেও অ্যাট্রাক্ট করে, ওদেরকেও ওদেরও করে। অ্যাট্রাক্ট করে, ঠিক। হ্যাঁ, আমার মনে সেই হয় সেই আমাদের আমি আজকের চেষ্টা করব। তবে আমার মনে হয় আমার যে একটু তোমরা যখন বললে তখনই মনে হয়েছিল যে এই বছরটা হচ্ছে এই নারায়ণ সান্যালের 100 বছর। নারায়ণ সান্যাল তো ভার্সেটাইল বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন। হুম তো হুম আমার আর কি তো ভালো সেই লাগে একটা গল্প পড়তে। যেন, হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নারায়ণ তো সান্যালকে ভালো সেই লাগে। দেখছি যে এমন কিছু যে যেটাতে আমি মানে, আর সদ্যই তোমরা যদি কেউ না পড়ে থাকো এই বইটা অবশ্যই পড়ো, 1 বছর ধরে হলেও পড়ো। আমি পিডিএফটা পাঠাবো। এটা হচ্ছে মৃতর মা অমৃতম বইটার নাম। বইটা সেটা নিয়ে একটা ও ছোট্ট আচ্ছা শ্রুতি আচ্ছা। নাটক লিখেছি, পিউকে পাঠাবো। ওকে, একজন চেয়েছিল ওই রবীন্দ্র জয়ন্তীর জন্য একটা শ্রুতি নাটক লিখে দিতে, তো সেটা পাঠিয়েছি। সেটাই বেশ খুব সংক্ষেপে বলছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় পোল্যান্ডকে তো, পোল্যান্ডের একটা পোর্শন তো জার্মানি করেছিল। আর ওখানটায় তোমার ওই বিখ্যাত মানে কুখ্যাত আর কি ক্যাম্প গুলো বানিয়েছিল যেখানে গ্যাস চেম্বার ছিল। হ্যাঁ। তো ওই ডক্টর কোরচভ উনি একদিকে আসলে জার্মান ইহুদি, কিন্তু নাম ছদ্মনাম কোরচভে লিখতেন। একদিকে রাইটার একদিকে ডক্টর। তো ওর একটা অনাথ আশ্রম ছিল, তাতে 190 জন ছেলে মেয়ে আর 22 জন স্টাফ। এবার ওদেরকে সবাইকে ওই ইহুদি জিউস গেটোতে নিয়ে গিয়ে রাখা হলো। এবং রাখা মানে জানে যে ওদের নিয়ে যেতে হবে, মানে মৃত্যুর দিন অনিবার্য আর কি, গ্যাস চেম্বারে যাবে। এবার ওর মনে হলো যে এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে, এই বাচ্চাগুলোকেও তো বলতে হবে যে তোমরাও যাবে মৃত্যুর জন্যে। তা ওর মনে হলো যে ক্যান আই টেক আ চ্যালেঞ্জ, যে এরা যদি মৃত্যুটাকে খুব হাসি মুখে নিতে পারে, যে আমি বলতে পারে যে আমি মৃত্যুর চেয়েও বড়। সেই জন্য উনি ডাকঘর নাটকটা তখন তো রবীন্দ্রনাথ নোবেল নোবেল পেয়েছেন। সারা পৃথিবীতেই মোটামুটি রবীন্দ্র রবীন্দ্র সাহিত্য অনুদিত হয়েছিল। তো তখন ডাকঘর নাটকটা জার্মানে অনুবাদ হয়েছিল, কিন্তু হিটলারের জার্মানিতে ডাকঘর নিষিদ্ধ ছিল। কেন আমি জানি না, এই পয়েন্টটা দেখেছি, একটু ভালো করে দেখতে হবে, নিষিদ্ধ ছিল। ওর কাছে ওই জার্মান বইটা ছিল, উনি ওটাকে পোলিশে অনুবাদ করে ছেলে মেয়েদের শেখালেন যে অমল যেরকম ভয় না পেয়ে রাজার চিঠি আসার জন্য অপেক্ষা করছে, তার মানে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কিন্তু ভয় না পেয়ে পরম কৌতূহলে পরম আগ্রহে, সেরকমই আমরা যদি মৃত্যুটাকে উম মৃত্যু মৃত্যুর ভয়টাকে যদি আমি উপেক্ষা করতে পারি, তাহলেই আমি মৃত্যুঞ্জয় হব, আমি মৃত্যুর চেয়ে বড় হব। এবং বাহ। ডাকঘর নাটকটা অভিনীত হয়েছিল 7th জুলাই 1942, রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর। ঠিক ডাকঘর আর এমনই কোইন্সিডেন্স আর কি, মানে অদ্ভুত সমাপতন, এই তার ঠিক 2.5 সপ্তাহ পরে আগস্ট মাসেই এই সমস্ত বাচ্চাদের এবং কোরচভের সবারই গ্যাস চেম্বারে মৃত্যু হয়, একটি মাত্র মেয়ে ছাড়া, যে যে সুধার রোলটা করেছিল। আর এই এই মেয়েটিকে নারায়ণ সান্যাল নিজে মিট করেছিলেন, এই মহিলাকে, তখন তো অনেক বয়স। তোমার হলোকাস্ট থেকে যারা সে বাঁচিয়ে, প্রচুর তো আমেরিকায় আছে না, হলোকাস্ট থেকে হুম সেভ হুম হুম। করেছিল যাদের। তো সেই সান ফ্রান্সিসকোকে যখন মেয়ের কাছে গেছিলেন, তখন ওই মহিলার সঙ্গে ওর আলাপ হয়। তারপর মনের মাধুরী মিশিয়ে এই কিছু ছিন্ন ছিন্ন ঘটনা জুড়ে, কিন্তু এটা একদম তথ্য আর কি, ঐতিহাসিক সত্য সেটা। তো সেই ওই অভিনয় করেছিলেন। তো আর তারপরে ওরা ওই আগস্ট মাসে সবাই মারা যায়, ওই এক্সেপ্ট ওই মেয়েটি, রেবেকা। হুম, তো সেটাই আর কি, মানে আমি পিডিএফটা পাঠাবো, তোমরা সবাই পড়ো, মানে ঠিক ইটস ঠিক। রিয়েলি রিয়েলি অ্যামেজিং স্টোরি আর কি। তো সে ঠিক আছে, আমি পাঠাবো কিছু, আমি বেরিয়ে যাচ্ছি, আমার গেস্ট এসেছে, কেমন? ঠিক আছে, ঠিক আছে, আমরাও থ্যাংক বেরোবো ইউ। এবার। হ্যাঁ, আজকে হ্যাঁ আড্ডা খুব ভালো হলো। থ্যাংক ইউ অদিতি। কথাগুলি যে আমরা শেষ করি, আমি হুম, তোমাকে দিচ্ছি। হ্যাঁ। সেই তো আজকের আলোচনা এতটা আহ, মানে এই বই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডিপ্রেসিং ছেড়ে বইটা পড়ার পরে আলোচনা যে এতটা জমবে এটা ঠিক আশা করিনি। থ্যাংক ইউ উষসী দি, বইটা আমাদের পড়তে দেওয়ার জন্য। আম, আর অদিতিকে, হ্যাঁ, অদিতির কাছ থেকে যে ফিডব্যাকগুলো পাই সেগুলো আমাদের খুবই সমৃদ্ধ করে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থেকো, বাংলায় থেকো। ধন্যবাদ।